নমস্কার, আপনারা দেখছেন সিএন। শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। আপনাদের সঙ্গে আমি মণিময় পাল। পশ্চিমবঙ্গ এই একটা রাজ্যের নামের সঙ্গে বিগত কয়েক দশকে কিছু শব্দ আঠার মতন সেটে গিয়েছে। শব্দগুলি কি? সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি আর দাদাগিরি, গুন্ডাগিরি। পাড়ার মোড়ের ওই ছোট চায়ের দোকানদার থেকে শুরু করে কোটি কোটি টাকার আবাসন শিল্পের প্রমোটার, কাউকে রেয়াত করেনি এই বিষাক্ত সিন্ডিকেট রাজ। সরকারি বা বেসরকারি জমি দখল, খাস জমিতে রাতারাতি গজিয়ে ওঠা বহুতল, আর সেই বহুতলে নিম্নমানের বালির বস্তা আর চড়া দামে সিমেন্ট সাপ্লাই করার জন্য একদল যুবকের বাইক বাহিনী। এই ছবি পশ্চিমবঙ্গের মানুষের কাছে জলভাত হয়ে গিয়েছিল। কিন্তু সময় বদলায়, আর সময়ের সঙ্গে সঙ্গে কি এবার বদলাতে চলেছে বাংলার অপরাধের খতিয়ান। সোমবার 29শে জুন 2026, হ্যাঁ, আগামী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এক ঐতিহাসিক দিন হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিধানসভার টেবিলে পেশ করতে চলেছে এমন এক আইন যা ভারতের ইতিহাসে এর আগে মাত্র দুটি রাজ্য দেখিয়েছে, উত্তরপ্রদেশ আর গুজরাট। আইনের খসড়া তৈরি, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে গত বুধবার। বিলটির পোশাকি নাম কি? The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill 2026। যদি সোজা বাংলায় বলি তাহলে পরে তো দাঁড়ায় সমাজ বিরোধীদের জম আর তোলাবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চরম হাতিয়ার। আজকের দ্য বিগ স্টোরিতে আমরা তাই এই বিলে কি আছে তার প্রতিটি ধারা, উপধারা, আইনের ফাঁকফোকর এবং রাজনৈতিক ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ করব। কোথাও যাবেন না, কারণ এই বিল কিন্তু আপনার, আমার, প্রত্যেক সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে চলেছে। ইতিহাস তো বড় নিষ্ঠুর, ইতিহাস বড় নিষ্ঠুর পরিহাস পছন্দ করে। মনে পড়ে এক সময় রাজ্যের দুর্দণ্ড প্রতাপ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে চড়া গলায় বলেছিলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। মনে পড়ে তো সেই বক্তব্য? আর সেই বক্তব্য যা নিয়ে বাংলার রাজনৈতিক মহল তোলপাড় হয়ে গিয়েছিল। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন, মুখ্যমন্ত্রীকে কেন গুন্ডা কন্ট্রোল করার কথা বলতে হবে? পুলিশ প্রশাসন তবে কি করছে? পরবর্তীকালে বাংলায় যখন পরিবর্তনের হাওয়া জোরদার হতে শুরু করলো, তখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রত্যেকেই নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকার বা বিজেপির সরকার তৈরি হলে প্রথম কাজ হবে তৃণমূলের লালিত পালিত গুন্ডারাজ এবং সিন্ডিকেট রাজকে সমূলে উপড়ে ফেলা। দুটো বক্তব্য শোনাই আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছিলেন, ঠিক শুনুন। मैं बंगाल की जनता से कहूंगा, बीजेपी के सभी कार्यकर्ताओं से कहूंगा, हमें आशीर्वाद देने वाली जनता से कहूंगा, मत भूलिए ये क्रांति की धरती है, ये वीरों की धरती है। और ये मत भूलना, हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है, वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। 4 मई को नतीजे आने के बाद टीएमसी के गुंडों को बंगाल में छिपने की जगह नहीं मिलेगी, उन्हें कोई बचाने वाला नहीं मिलेगा। मैं टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। हर चुनाव में आपको डराते थे ना, डराते थे या नहीं डराते थे?
जरा जोर से बोलो, डराते थे या नहीं डराते थे? चिंता मत करना, इस बार कोई गुंडा बीच में नहीं आएगा। मैं 73 के मंच पर से गुंडों को कहकर जाता हूं, कान खोल कर सुन लो, 29 तारीख को 73 वालों को अगर परेशान किया तो 5 तारीख को उल्टा लटका कर सी। अभी तृणमूल के गुंडे कॉलोनी कॉलोनी जाकर, बड़े बड़े फ्लैट्स में जाकर कहते हैं निकलना मत, 29 तारीख को तकलीफ होगी। সালটা কিন্তু আজ 2026। বাংলায় এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার, আর মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন তিনি শুধু মুখে স্লোগান দেওয়ায় বিশ্বাসী নন, তিনি আইনি পরিকাঠামো বদলে দিতে চান। অতি সম্প্রতি আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন কিভাবে এই রাজ্যের পুলিশ এতদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো বাহুবলীদের ডানা ছেটে দিয়েছে। তৃণমূলের একাধিক কাউন্সিলর, দাপুটের নেতাকর্মীদের চোর পকেটমারদের মতো হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে প্রকাশ্য রাস্তায় নিজেদের এলাকায় ঘোরাতে দেখা গিয়েছে। জাহাঙ্গীর খানের মতন ওই হেভিওয়েট নেতারাও কিন্তু বাদ যাননি। এই ছবিটা বাংলার মানুষ গত 30-40 বছরে দেখেনি। এটা ছিল ট্রেলার। আর আগামী সোমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী যে বিল আনতে চলেছেন সেটা হতে চলেছে পুরো সিনেমা। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের বুলডোজার নীতি আর গুজরাতের কঠোর গুজরাট সন্ত্রাস নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধ দমন আইন, এর মিশেলে তৈরি হচ্ছে বাংলার এই নতুন আইন। চলুন বিস্তারিতভাবে এই আইনের খসড়ায় ঠিক কি আছে দেখে নেওয়ার আগে কি ভয়ঙ্কর অস্ত্র লুকিয়ে রয়েছে সমাজ বিরোধীদের জন্য তা আমি আসছি। কিন্তু তার আগে আজ শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন খুব তাৎপর্যপূর্ণ, ন্যায় বিচার কি করে পাওয়া যায়, সেই ন্যায়ের পথে হাঁটা কি করে যায়, যা কথা দেন, যে প্রতিশ্রুতি দেওয়া যায় তা রক্ষাও করা যায়। আজকের বক্তব্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুনুন। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পাইনি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। বাইনানে তো একজন মূকবধির মহিলাকে রেপও করা হয়েছে, যে মামলা সিবিআই নিয়েছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। এর বাইরেও এদের প্রপার্টি সহ যা যা ইলিগ্যাল কাজ আছে, আমি ডিএম ম্যাডামকে বলে গেছি, ইটস মাই ডাইরেকশন, ফ্যাক্ট ফাইন্ডিং করে বলতে হবে যে তারা জমি কবজা করে রেখেছে কিনা, অবৈধ বিল্ডিং করে রেখেছে কিনা, সেখানেও লফুল অ্যাকশন নেব। এবং ভালো কড়া কড়া মেডিসিন আমার কাছে আছে, যে ভাষায় কথা বলবে উত্তর দিয়ে দিব। সব গুন্ডামি বরদাস্ত হবে না, লোককে ভয় পাইয়ে সব করা যাবে না। অনেক করে নির্বাচনে কোন গুন্ডাকে আমরা রাস্তায় থাকতে দেব না। ধমক চমক যদি দেন তাকে আইনি পথে ইলেকশন কমিশনকে বাধ্য করব ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই। অনেকেই ভাবছেন ভারতীয় ন্যায় সংহিতা বা আমাদের দেশের প্রচলিত ফৌজদারি আইন থাকতেও কেন এই বিশেষ বিলের প্রয়োজন হলো। সরকার বলছে প্রচলিত আইনের ফাঁক গলে এই সিন্ডিকেটের পান্ডারা খুব সহজেই জামিন পেয়ে যায়। দিনের পর দিন ট্রায়াল চলে আর সাক্ষীদের ভয় দেখিয়ে মামলা ধামাচাপা দেওয়া হয়। তাই এই নতুন আইনের খসড়ায় এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা অপরাধীদের মেরুদণ্ড কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আসুন এই আইনের মূল 4টি স্তম্ভ আমরা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। 1 নম্বর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত এবং প্রকাশ্য নিলাম। এতদিন গুন্ডারা ভাবত যে মার্ডার বা তোলাবাজি করে জেলে গেলেও বাইরে তাদের কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি, যেমন ধরুন ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, আরও কত ওই ব্যাংক ব্যালেন্স তার সঙ্গে সুরক্ষিত রাখবে। জেল থেকে ফিরে এসে আবার তারা সেই টাকার গরমে রাজত্ব করবে। কিন্তু এই বিলে পরিষ্কার বলা হয়েছে কোনো ব্যক্তি যদি গুন্ডা বা সমাজবিরোধী হিসেবে এই আইনে চিহ্নিত হয় তবে পুলিশ এবং প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে তার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রাজ্য সরকার বাজেয়াপ্ত করতে পারবে।
শুধু বাজেয়াপ্তই নয়, সেই সম্পত্তি সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে নিলামে বিক্রি করে দেওয়া হবে। অবশ্য আইনের একটি সুরক্ষা কবচও রাখা হয়েছে। যদি পরবর্তীতে আদালতে ওই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন, তবে নিলাম থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু ভাবুন, একবার সম্পত্তি হাতছাড়া হলে কার কি অবস্থা হয়। দ্বিতীয়ত, যে জায়গা দীর্ঘদিন বিনা বিচারে আটক, এই আইনের সবচেয়ে বিতর্কিত এবং সবচেয়ে শক্তিশালী ধারা হলো এটি। জনশাস্তি বিঘ্নিত হতে পারে শুধুমাত্র এই আশঙ্কার উপর ভিত্তি করে কোনো বিচার বা ট্রায়াল ছাড়াই একজন অভিযুক্তকে ন্যূনতম 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা যাবে। এর জন্য কোনো ম্যাজিস্ট্রেটের তাৎক্ষণিক জামিনের এখতিয়ার থাকবে না। তৃতীয়ত, কঠোরতম কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড। সিন্ডিকেট বা গ্যাংয়ের লড়াইয়ের জেরে যদি কোনো সাধারণ নাগরিক বা বিরোধী গোষ্ঠীর কারো মৃত্যু হয়, তবে এই আইনে অপরাধীর জন্য সরাসরি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের নিদান দেওয়া হয়েছে। আর যদি মারাত্মক কোনো শারীরিক আঘাত করা হয়, তবে ন্যূনতম শাস্তি তা হবে 7 বছরের সশ্রম কারাদণ্ড। চতুর্থত, পুলিশের তল্লাশির ক্ষমতা বৃদ্ধি। নতুন বিলে পুলিশকে সীমাহীন ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো সমাজবিরোধী কার্যকলাপের প্রমাণ বা অপরাধের মাধ্যমে উপার্জিত টাকা এবং সম্পত্তি লুকিয়ে রাখা হয়েছে বলে যদি পুলিশ বা পুলিশের মনে হয়, সামান্যতম সন্দেহ হয়, তবে তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই যে কোনো বাড়ি, গাড়ি, গোডাউন বা কর্পোরেট অফিসে তল্লাশি চালাতে পারে। এবার প্রশ্ন উঠছে যে এই আইন কি যাকে তাকে ধরে জেলে পুরে দেওয়ার জন্য ব্যবহার করা যাবে, নাকি এর কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী বা প্রসেস বা প্রসিডিওর রয়েছে? আইনের খসড়াটি যদি আমরা পুঙ্খানুপুঙ্খ পড়েছি, সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে কাদের ওপর এই আইনের কোপ পড়বে এবং প্রশাসন কিভাবে ধাপে ধাপে কাজ করবে। প্রথমেই বলি কারা আসবে এই আইনের আওতায়। প্রথম জায়গা, বড় প্রশ্নের জায়গা। সবাইকে কিন্তু এই আইনে ধরা যাবে না। বিলে যেটা রয়েছে তা হচ্ছে গুন্ডা বা সমাজ বিরোধীরা। এটা একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমত, যদি বিগত 7 বছরের মধ্যে কোনো ব্যক্তি একই ধরনের অপরাধে অন্তত একবার দোষী সাব্যস্ত হয়ে থাকে। দ্বিতীয়ত, যদি কারো নামে ইতিমধ্যেই 3টি আলাদা আলাদা বিষয়ে বা আলাদা মামলায় চার্জশিট বা অভিযোগপত্র জমা পড়ে থাকে। তৃতীয়ত, অস্ত্র আইন, মাদক আইন অর্থাৎ NDPS, মানব পাচার প্রতিরোধ আইন, এছাড়াও বিস্ফোরক আইন, যাদের বিরুদ্ধে নিয়মিত অপরাধের রেকর্ড আছে, যারা কোনো দল বা সিন্ডিকেটের নেতা হয়ে নিয়মিত বেআইনি কাজ চালায় অথবা অসামাজিক কাজে মদত এবং আর্থিক সাহায্য দেয়, সমাজে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত এবং ভারতীয় ন্যায় সংহিতার 111 বা 112 ধারায় মানে সংগঠিত অপরাধ, এই ধারায় অভিযুক্ত ব্যক্তিরাও কিন্তু এই সংজ্ঞায় পড়বে। প্রশাসনের হাতে কি ক্ষমতা থাকছে? এই আইন দ্রুত ব্যবস্থা নেবার জন্য রাজ্য সরকার সরাসরি একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে আটকের নির্দেশ দিতে পারে। এছাড়াও প্রতিটি জেলার জেলা শাসক অর্থাৎ ডিএম এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার অর্থাৎ সিপি যারা এই আইনের অধীনে সরাসরি আটকের নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হচ্ছে। একবার যদি কোনো অপরাধীর বিরুদ্ধে এই আটকের নির্দেশ জারি হয়, তবে সে পশ্চিমবঙ্গের যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, তাকে গ্রেপ্তার করা যাবে। এর পরবর্তীতে যদি অভিযুক্ত ব্যক্তি আত্মগোপন করে থাকে, দেখুন বাঙালি সমাজ বিরোধীদের একটা মস্ত বড় গুণ, তা হচ্ছে কি বলুন তো, পুলিশ তারা করলে তারা ভিন রাজ্যে গিয়ে ওই ধরুন সুন্দরবনের কোনো দ্বীপে গিয়ে আত্মগোপন করে। নতুন আইনে তারও সংস্থান করা হয়েছে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ফেরার হয়ে যায়, তবে পুলিশ আদালতের দ্বারস্থ হবে। আদালত থেকে তার নামে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে হাজিরার নোটিশ জারি করা হবে। যদি সেই নোটিশ পাওয়ার পরেও সে নির্দিষ্ট দিনে হাজির না হয়, তবে শুধুমাত্র নোটিশ অমান্য করার অপরাধেই তার 2 বছরের কারাদণ্ড অথবা মোটা অঙ্কের জরিমানা বা উভয় শাস্তি হতে পারে। আর এর পাশাপাশি আদালতে হাজির না হলে তার সম্পত্তি ক্রোক বা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। এখন মানবাধিকার কর্মী বা ওই আইনি বিশেষজ্ঞদের মনে একটা বড় প্রশ্ন জাগতেই পারে, পুলিশ কি তাহলে এই আইনের অপব্যবহার করবে? রাজনৈতিক ওই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কি বিরোধী দলের নেতাকর্মীদের এই আইনে ফাঁসিয়ে দেওয়া হবে?
দেখুন, শুভেন্দু অধিকারী সরকার বিলে দাবি করেছে এই আইন কোনোভাবেই একনায়কতন্ত্র বা স্বৈরাচারী উপায়ে ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে এর ওপর কড়া নজরদারি চালাবে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন উপদেষ্টা কমিটি বা অ্যাডভাইজারি বোর্ড। প্রশাসন কোনো ব্যক্তিকে আটক করার পর সেই মামলাটি সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে এই উপদেষ্টা কমিটির কাছে পাঠাতে বাধ্য থাকবে। এই উপদেষ্টা কমিটিতে কারা থাকবেন? থাকবেন কলকাতা হাইকোর্টের একজন বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি, এই বোর্ডের যিনি প্রধান। এছাড়াও ধরে নিন বোর্ডে আরও 2 জন সদস্য থাকবেন যারা উচ্চ আদালতের বিচারপতি হওয়ার সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন, যেমন প্রবীণ আইনজীবী বা অবসরপ্রাপ্ত জেলা জজ। এই কমিটি আটক ব্যক্তিটির বিরুদ্ধে পুলিশের আনা সমস্ত তথ্য প্রমাণ, কেস ডায়েরি এবং নথিপত্র তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে। শুধু তাই নয়, আটক হওয়া ব্যক্তি যদি মনে করেন তিনি নির্দোষ, তবে তিনি কিন্তু নিজের স্বপক্ষে সওয়াল করার জন্য এই বোর্ডের সামনে নিজের আইনি প্রতিনিধি বা আইনজীবী নিয়োগ করতে পারবে। সমস্ত দিক বিচার বিবেচনা করে মামলাটি হতে বা হাতে পাওয়ার 9টি সপ্তাহের মধ্যেই এই উপদেষ্টা কমিটিকে রাজ্য সরকারের কাছে একটি শিলমোহর রিপোর্ট তা কিন্তু জমা দিতে হবে। কমিটি যদি মনে করে যে আটক করার পেছনে যথেষ্ট আইনি ভিত্তি নেই, তবে সরকারকে অবিলম্বে সেই ব্যক্তিকে মুক্তি দিতে হবে। অর্থাৎ আটক ব্যক্তির ভাগ্য শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই বিচার বিভাগীয় উপদেষ্টা কমিটি, পুলিশ নয়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সোমবার বিধানসভায় শুধু তো একটি বিলই আসছে না, আরও পিঠাপিঠি বিল আসছে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির নাম বলে দিচ্ছি আপনাদের, ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিল। পশ্চিমবঙ্গের বুকে দেখুন, রাজনীতি মানেই তো বন্ধ, রাজনীতি মানেই তো অপরাধ, আর রাজনীতি মানেই সরকারি এবং বেসরকারি সম্পত্তি ভাঙচুর। কথায় কথায় ওই সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া, ট্রাম লাইনে পাথর ফেলে দেওয়া, রেল রোকো করা, এই কালচার তো বাংলার অর্থনীতি যাকে পঙ্গু করে দিয়েছে। শুভেন্দু সরকার এবার এই সংস্কৃতির গায়ে শেষ পেরেকটিও পুঁততে চলেছে। উত্তরপ্রদেশের আদিত্যনাথের মডেলে এবার এই সংশোধনী আইনের মাধ্যমে তৈরি করা হচ্ছে একটি বিশেষ ক্লেমস কমিশন বা ক্ষতিপূরণ আদায় কমিশন। এই কমিশনের দায়িত্বে থাকছেন একজন অতিরিক্ত জেলা শাসক, অর্থাৎ এডিএম বা তার ওপরের পদমর্যাদার কোনো সরকারি আধিকারিক, যাকে বলা হবে ক্লেমস কমিশনার। কোনো বিক্ষোভ, প্রতিবাদ বা রাজনৈতিক আন্দোলনের নামে যদি কোনো সরকারি বাস, সরকারি অফিস বা কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত দোকান, বাড়ি বা গাড়ি ভাঙচুর হয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সংস্থা এই কমিশনের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। এই দাবির সত্যতা যাচাই করবেন একজন জেলা বিচারক পদমর্যাদার বিচার বিভাগীয় আধিকারিক। তিনি খতিয়ে দেখে ক্ষয়ক্ষতির একটি আর্থিক মূল্য নির্ধারণ করবেন এবং সবচেয়ে বড় কথা, সেই ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা আদায় করা হবে সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের পকেট থেকে। হ্যাঁ, যদি অভিযুক্তরা টাকা দিতে না পারে, তবে তাদের ঘর বাড়ি ক্রয় করে, সম্পত্তি নিলাম করে সেই টাকা উসুল করবে সরকার। রাজনীতি করার নামে সাধারণ মানুষের করের টাকায় তৈরি বাসে আগুন দেওয়ার দিন এবার বোধহয় সত্যি সত্যি শেষ হতে চলেছে। তো মানবাধিকার সংগঠনগুলি ইতিমধ্যেই সরব হতে শুরুও করে দিয়েছে। তারা দাবি করছেন গুজরাট বা উত্তরপ্রদেশের এই ধরনের আইন গণতন্ত্রের কণ্ঠরোধ করার সরকারি হাতিয়ার। পুলিশকে যেভাবে আটকানোর যে জায়গা, বারবার যে প্রশ্নের জায়গা তারা রাইজ করছেন, কিন্তু অন্য পিঠে দাঁড়িয়ে বাংলার সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল এবং মধ্যবিত্ত সমাজ, যারা বছরের পর বছর ধরে এই সিন্ডিকেটের জুলুম সহ্য করছে, যারা বাড়ি তৈরি করতে গিয়ে বিঘে প্রতি ওই লাখ লাখ টাকা তোলা দিতে বাধ্য হয়েছেন, তারা কিন্তু এই বিলের দিকে অত্যন্ত আশার চোখে তাকিয়ে আছেন। অনেকে ভেবেছিলেন ওটা শুধু ভোটের স্লোগান ছিল, অনেকেই তো ভেবেছিলেন, অনেকে বলেও ছিলেন। অনেকে আবার ভেবেছিলেন সরকার বদলেছে কিন্তু ব্যবস্থা বদলাবে না। কিন্তু আগামী সোমবার বিধানসভার টেবিলে যখন এই বিল উঠবে, তখন শুধু আইন বদলাবে না, কাব্যে ক্ষমতার অলিন্দে বসে থাকা এই সিন্ডিকেটের শেষ সম্রাট, যারা ভারত বা ভাবত যেই ভারত সরকারের সম্পত্তি তা পুড়িয়ে আর সিন্ডিকেট চালিয়ে কোটিপতি হওয়া যায়, সোমবার থেকে তাদের ঘটিবাটি নিলাম করার কাউন্টডাউন শুরু। বাংলা আর অপরাধীদের স্বর্গরাজ্য থাকবে না, এটাই এখন নবান্নের শেষ হুঁশিয়ারি। হুঁশিয়ারির জায়গায় সোমবার বিধানসভায়
এই মেগা বিল পেশ হতে চলেছে। বিরোধীরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে আর শুভেন্দু অধিকারী কিভাবে এই বিল পাস করিয়ে বাংলার মাটিতে এক নতুন আইনি যুগের সূচনা করেন, সেটার দিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ। বাংলার বুক থেকে কি সত্যি সিন্ডিকেট রাজ চিরতরে খতম হবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাদের এই অনুষ্ঠান ইউটিউবে কমেন্ট বক্সে আপনাদের কমেন্টস অত্যন্ত মূল্যবান, অবশ্যই জানাবেন আপনাদের। আমরা এই কমেন্টস পড়ব এবং আপনাদের এই মতামত ব্যক্ত করব। তো আজকে আর সময় নেই, দ্য বিগ স্টোরি আজ এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার, দেখতে থাকুন সিএন।